আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের অধ্যায় নাম্বার 1 অর্থাৎ বাস্তব সংখ্যা, এই অধ্যায়ের উপর আজকে পার্ট 8। তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে সেই প্লেলিস্টে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো আমরা গত পর্বে তোমাদের অনুশীলনী 14 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি। তো আজকে আমরা অনুশীলনী 15 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমাদের অন্যান্য বিষয়ের উপর আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো এখানে 15 নম্বর প্রশ্নে বলেছে যোগ করো। তো এই যে ক নম্বর এখানে বলছে 0.45 পৌনঃপুনিক প্লাস 0.13 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। তো এটাকে আমরা যোগ করব। তারপর এখানে যে খতে বলা আছে এটা আর গতে বলা আছে এটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে অনুশীলনী 15 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে ক নম্বর দেওয়া আছে, তো এর সমাধান আমরা এইভাবেই লিখব। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। অর্থাৎ তোমরা যদি এখানে লক্ষ্য করো, এই যে দশমিকের পর একটি অনাবৃত অংশ আছে আর এখানে একটি। আমরা জানি অনাবৃত অংশ সর্বোচ্চ যেটা থাকে, তো এখানে এখানে একটি, তাই একই হবে সর্বোচ্চ। তারপর আবৃত অংশ এখানে একটি আর এখানে হচ্ছে দুইটি, তাহলে আমরা 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2 একে 2, অর্থাৎ হবে কত 2। তারপর আমরা এই যে যোগ করব। তো এই যে এখানে লিখব যে 0.45 পৌনঃপুনিক ইকুয়াল, এটাকে আমরা এই যে 1 হচ্ছে অনাবৃত অংশ, তাই এখানে এই যে 4 লিখবো একবার, আর আবৃত অংশে দুইটি, তাই এই যে 5 লিখবো আমরা দুইবার, যেহেতু 5 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তো তারপর আমরা এভাবে একটি দাড়ি দিয়ে এখানে দিব 5 5। তারপর পরেরটি আমরা এই যে 0.13 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইকুয়াল 0.1 হচ্ছে এই যে অনাবৃত অংশে, তাই 1, আর আবৃত অংশ দুইটি, তাই হবে 3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, তারপর দাঁড়িয়ে দিয়ে হবে 3 4। তো শিক্ষার্থীরা, তারপর আমরা যে সাধারণ যোগ করি এই সাধারণ যোগ এখানে করব। তো এই যে 5 এবং 4 হচ্ছে 9, তারপর যে 5 আর 3 হচ্ছে কত 8, তারপর যে 5 আর 4 হচ্ছে 9, আর এখানে যে 5 আর 3 হচ্ছে কত 8, আর এখানে 4 আর 1 5 0 0 0। তো এটা আমরা সাধারণ যে যোগ করি এই সাধারণ যোগ। তো অতএব নির্ণয় যোগফল হবে 0.58 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক। তো এটা হচ্ছে কনের উত্তর। আই হোপ তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তো তারপর ক নম্বর প্রশ্নে বলেছে যে এই যে 2.05 পৌনঃপুনিক প্লাস 8.04 পৌনঃপুনিক প্লাস 7.018। তো এখানে আমরা প্রথমে আবৃত এবং অনাবৃত অংশগুলো বের করে নিব। তো এই যে এখানে অনাবৃত অংশ এখানে একটি আছে, এখানে একটি, আর এখানে হচ্ছে কত 3টি, তাহলে আমরা সর্বোচ্চটা নিব। তাই এখানে যে অনাবৃত অংশ কত লিখব 3, আর আবৃত অংশ এখানে একটি, এখানে একটি, আর এখানে 0টি, তাহলে হবে আবৃত অংশ 1। তারপর এগুলো আমরা বসাবো। এই যে এখানে অনাবৃত অংশ যে 3টি, তাই এখানে 3 বার লিখবো যে 0.55 আছে অনাবৃত অংশ 3টি, আর এখানে আবৃত অংশ হচ্ছে একটি, তাই এই 5-এর উপর একটি পৌনঃপুনিক দিব। তারপর আমরা এখানে লিখব এই দাড়ি দিয়ে 5। তারপর এটিও সেম, এখানে অনাবৃত অংশ 3টি লিখব। তারপর যে 0.44, এই যে 0.44 অনাবৃত অংশ 3টি করে নিব, আর আবৃত অংশ একটি করে নিব, অর্থাৎ এই যে 4-এর উপর একটি পৌনঃপুনিক দিব। তারপর দাঁড়িয়ে দিয়ে এখানে 4 দিব। এটিও সেম, এই যে অনাবৃত অংশ 0.18 এই 3টি, আর আবৃত অংশ 0, তারপর দাঁড়িয়ে দিয়ে আমরা 0 দেব। তারপর এই যে সাধারণ যোগ আছে এই সাধারণ যোগ করে দেব। তো অতএব নির্ণয় যোগফল হবে যে 17.1179 পৌনঃপুনিক। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। আগে তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে গ নাম্বার ঠিক এটার মতোই। তো এই যে এখানে প্রথমে আমরা আবৃত এবং অনাবৃত অংশগুলো বের করে নিব। তো এই যে এখানে অনাবৃত অংশ দুইটি, এখানে নাই, এখানেও নাই, তাহলে আমরা কত দিব 2। এই যে অনাবৃত অংশ যথাক্রমে যে কত 2,0,0, সুতরাং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। অর্থাৎ আমরা জানি সর্বোচ্চ যেই সংখ্যা থাকবে সেটি হবে অনাবৃত অংশ। আর আবৃত অংশ এখানে একটি, এখানে দুইটি, আর এখানে 3টি, তাহলে 1 2 3 এদের লসাগু 1 2 3 এদের লসাগু হবে কত 6। তাহলে এই যে আমরা অনাবৃত অংশ 2 ঘর সাজাবো এবং আবৃত অংশ 6টি সাজাবো। তো এই যে এখানে লক্ষ্য করো
আবৃত অংশ অনাবৃত অংশ 2টি 0 0 আর অনাবৃত অংশ হচ্ছে 6টি, যে 1 2 3 4 5 6। তো এইভাবে এই যে বাকিগুলো তোমরা এইভাবে সাজাবে। তারপর যে সাধারণ যুগ আছে এই সাধারণ যুগগুলো করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা এই 15 নম্বরের এই সমাধানগুলো বুঝতে পেরেছো। তো তারপর এখানে 16 নম্বর বলছে বিয়োগ করো। তো চলো আমরা এর সমাধানগুলো দেখে আসি। সো প্রিয় শিক্ষার্থীরা এই যে 16 নম্বরের আমরা বিয়োগ করব। তো এখানে ক নম্বর বলছে 3.4 পৌনঃপুনিক মাইনাস 2.13 পৌনঃপুনিক। তো আমরা যেভাবে যোগ করছি আবৃত অংশ বের করে নিয়েছি প্রথমে, তারপর অনাবৃত অংশ যেভাবে বের করছি ঠিক বিয়োগের ক্ষেত্রেও প্রথমে আমরা আবৃত এবং অনাবৃত অংশগুলো বের করে নিব। তারপর যে সাধারণ বিয়োগ আছে সাধারণ বিয়োগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এই যে তোমরা লক্ষ্য করে এখানে আমরা লিখব, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, অর্থাৎ এই যে এখানে কিন্তু অনাবৃত অংশ নাই আর এখানে আছে একটি, তাই আমরা জানি সর্বোচ্চটা অনাবৃত অংশ নিব। তো এই যে 1 নিব আর আবৃত অংশ এখানে একটি, তাই এদের লসাগু হবে কত 1। তারপর এগুলিকে আমরা কি করব, অনাবৃত অংশ 1 গণ নিব আর আবৃত অংশ 1 গণ নিব। তাই এই দেখো 3.4 পৌনঃপুনিক, এখানে এই যে 3 পয়েন্ট অনাবৃত অংশ 4 আর আবৃত অংশ অর্থাৎ 4 পৌনঃপুনিক। তারপর দাঁড়িয়ে দিয়ে আমরা এখানে 4 লিখব। এটাও সেম, এই যে 2.13 পৌনঃপুনিক, এই যে 2.1 অনাবৃত অংশ আর আবৃত অংশ হচ্ছে 3, তারপর দাঁড়িয়ে দিয়ে এখানে 3 দিব। তারপর আমরা যে সাধারণ বিয়োগ আছে এই সাধারণ বিয়োগ করব। এখানে এই যে 4 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে কত পাবো 1, আর এখানে যে 4 থেকে 3 গেলে কি 1, 4 থেকে 1 গেলে কি 3, 3 থেকে 2 গেলে কি 1। তো এটা হচ্ছে সাধারণ বিয়োগ। তো অতএব নির্ণয় বিয়োগফল হবে 1.31 পৌনঃপুনিক। আইএফপি ক্ষেত্রে বুঝতে পেরেছো। তো এইভাবে যে খ নাম্বারটাও তোমরা এইভাবে সমাধান করবে। তো প্রথমে আমরা আবৃত অনাবৃত অংশগুলো বের করে নিব। তো এখানে হচ্ছে অনাবৃত অংশ হচ্ছে 1 আর এখানে 0, তাহলে আমরা সর্বোচ্চটা হচ্ছে কত 1, আর আবৃত অংশ এখানে 2 আর এখানে 1, তো এদের লসাগু 2 একে 2। তারপর এগুলো এই যে আমরা যে সাধারণ নিয়মে সাজাইব এইভাবে। তো অতএব নির্ণয় বিয়োগফল হবে 1.66 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তো এইভাবে প্রিয় শিক্ষার্থী এই যে ছোট গ তারপর যে বড় গগুলো তোমরা এইভাবে সমাধান করে নিবে। তো আইএফপি শিক্ষার্থী তোমরা এই 16 নম্বরে যে বিয়োগ করো এর সমাধানগুলো বুঝতে পেরেছো। তো তারপর এই যে 17 নম্বর গুণ করো। তো চলো এখন আমরা এর সমাধানগুলো দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা এখন সমাধানগুলো তোমরা কিভাবে লিখবে, তো একটা যদি তোমরা পেরে যাও বাকিগুলো তোমরা অটোমেটিক পারবে। তো এই ক নাম্বারটা তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা বাকিগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তো এখানে এই যে 0.3 পৌনঃপুনিক, অর্থাৎ আবৃত অংশ একটি আর এখানেও আবৃত অংশ একটি, অনাবৃত অংশ নেই। আমরা জানি আবৃত অংশের যতটি থাকবে ততটি আমরা 9 বসাবো, আর অনাবৃত অংশ যতটি থাকবে ততটি আমরা 0 বসাবো। তাহলে চলো এই যে 0.3 পৌনঃপুনিক, অর্থাৎ এখানে আছে পৌনঃপুনিক বা আবৃত অংশ আমরা বলতে পারি একটি আছে, তাই এখানে একটি 9 দিব নিচে। যদি এখানে অনাবৃত অংশ অর্থাৎ পৌনঃপুনিক যদি না থাকতো কোনো সংখ্যার উপর তাহলে এখানে 0 বসাতাম। তারপর এখানে এই যে পূর্ণ সংখ্যা 0 এবং 3, তো আমরা জানি যে কোনো সংখ্যার আগে 0 থাকলে এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে আমরা 3 বসাইতে পারি। তো তারপর এই যে এটা আমি মুছে নিই। তো তারপর কি করব, এই যে 1 এখানে 3 একে 3 আর 3 3 কে 9 কাটাকুটি করব, তাহলে আমরা পাবো 1/3। তো এটার মতো এটা আমরা সমাধান করব যে 0.6 পৌনঃপুনিক, তাহলে পৌনঃপুনিক আছে একটি সংখ্যার উপর, তাহলে এখানে আমরা 9 বসাইব একটা, আর এখানে এই যে পূর্ণ সংখ্যা অর্থাৎ 6 আছে তাই উপরে 6 বসাবো। তারপর আমরা কাটাকুটি করব, এখানে যে 3 দিয়ে যে 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 3 3 কে 9, তাহলে যে 2/3। তো এগুলো বের করার পর তারপর আমরা অতএব লিখব যে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। তো এই যে মানগুলো বের হয়েছে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তো এই যে এটা বসে আর এটা এখানে। তো বসানোর পরে কি করব, এই যে আমরা উপরে নিচে গুণ করব, অর্থাৎ এই যে নিচে নিচে গুণ 3 3 কে 9 আর 2 একে 2। তো তারপর এই যে 9 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 0.222, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি যে 0.2 পৌনঃপুনিক। আইএফপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো এটাই হচ্ছে নির্ণয় গুণফল। তো তারপর এই যে খ নাম্বারটা তোমরা সমাধান করবে, তারপর এই যে ঘ নাম্বারটা তোমরা সমাধান করতে পারবে। তারপর এই যে ঘ নাম্বার, তো এটা আমি দেখিয়ে দিই। তো এই ঘ নাম্বার তোমরা কিভাবে করবে, তো
প্রথমে এই যে এই অংশটুকু আমরা নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে 42.1 পৌনপুনিক 8 পৌনপুনিক, অর্থাৎ এখানে এই যে পৌনপুনিক আছে দুইটি সংখ্যার পর, তাই আমরা 9 নিব দুইটি। আর এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ এই যে 4218, অর্থাৎ এই 4টা তো পূর্ণ সংখ্যা, তাই এখানে আমরা এই 4টাই সংখ্যা লিখব। তারপরে এখানে মাইনাস চিহ্ন দিব আর এখানে লিখব 42, অর্থাৎ অনাবৃত অংশ। এই যে অনাবৃত অংশ কত আছে 4 এবং 2, অর্থাৎ এখানে এই দুইটার উপর পৌনপুনিক নাই, তাহলে এটা আমরা লিখব 42। আর তারপর কি করব, এই যে এই দুইটা থেকে বিয়োগ করব, বিয়োগ করলে এই মানটি পাবো। আর তারপর এই যে 99 এখানে লিখব। তো তারপর এই যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে আমরা এমন সংখ্যা বের করব যে দুটা ভাগ যায়, অর্থাৎ আমরা যদি এই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করি, এই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে আমরা পাবো 11, আর এটাকে আমরা ভাগ করলে পাবো 464। তো তারপর এই অংশটুকু বের করব, এটা যেভাবে বের করেছি এটাও ঠিক সেমভাবে বের করব। তো এই যে 0.28 পৌনপুনিক, অর্থাৎ এখানে পৌনপুনিক আছে একটি সংখ্যার উপর, তাই আমরা দিব 89, আর এখানে অর্থাৎ পৌনপুনিক ছাড়া একটি, তাই এখানে একটি 0 দিব। তো তারপর কি করব, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 28, এই যে 28, আর এখানে এই যে অনাবৃত অংশ অর্থাৎ পৌনপুনিক ছাড়া সংখ্যা আছে এই যে 2, তাই এখানে 2 লিখব। তারপর এইটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে কত পাবো 26, আর এখানে 90 থাকবে। তারপর কি করব, এই দুইটা সংখ্যারে আমরা 2 দিয়ে ভাগ দিব, এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 45, আর 26-এ 2 দিয়ে ভাগ দিলে হবে কত 13। তো এটা বের করার পর কি করব আমরা, তো এটা আমি এই যে মুছে দিই। তো এটা বের করার পর তারপর এই যে এই সংখ্যাটা লিখব যে 42.1 পৌনপুনিক 8 পৌনপুনিক ইন্টু 0.28 পৌনপুনিক, তাহলে এই যে মান আমরা বের করেছি এই মানটা বসিয়ে দেবো এখানে, আর তারপর এই যে এই মানটা এখানে বসিয়ে দেবো। তো বসানোর পরে এই যে নিচে নিচে গুণ করব, উপরে উপরে গুণ, তো গুণ করলে আমরা এই মানটি পাবো। তারপর এটা দিয়ে ভাগ করব, ভাগ করার পর আমরা এই মানটি পাবো, অর্থাৎ 12.1858858 ডট ডট ডট। তাহলে এটাকে আমরা শর্টকাটে এইভাবে লিখতে পারি যে 12.18 পৌনপুনিক 5 পৌনপুনিক। তো এটাকে আমরা এই যে পৌনপুনিকে নিয়ে আসবো, অর্থাৎ শর্টকাটে, অর্থাৎ নির্ণয় গুণফল হবে 12.18 পৌনপুনিক 5 পৌনপুনিক। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা তারপর আমরা অনুশীলনী 18 নম্বর প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে বলছে ভাগ করো, অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে ক খ গ ঘ, এগুলোকে কি করব ভাগ করব। তো চলো এখন আমরা এই 18 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে আসি। তো সেক্ষেত্রে এই যে 18তে বলছে যে 0.3 পৌনপুনিক ডিভিশন 0.6 পৌনপুনিক। তো আমরা গুণ যেভাবে করেছিলাম এদেরকে আলাদা আলাদা, ঠিক এইভাবে আমরা ভাগের ক্ষেত্র বের করে নিব। তো এখানে এই যে 0.3 পৌনপুনিক, এটাকে আমরা লিখবো এইভাবে যে এখানে পৌনপুনিক আছে একটি সংখ্যার উপর, তাই এখানে 9 বসবে একটি, আর যেহেতু এখানে পৌনপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই তাই এখানে কোনো 0 বসবে না, আর পূর্ণ সংখ্যা হচ্ছে মাত্র এখানে 3, তাই উপরে বসবে 3। তারপর এটা আমরা কাটাকুটি করে দিয়ে 3 একে 3 আর 3 3 হচ্ছে 9, তো এটাকে আমরা 1/3 লিখবো। তারপর এই অংশটুকু লিখবো। তো এই যে 6 এর উপরে পৌনপুনিক আছে একটি, তাই হবে 9, আর 6 আছে পূর্ণ সংখ্যা, উপরে বসবে। তারপর এখানে হবে এই যে আমরা যে কাটাকুটি 3 দিই, 3 দুগুণে 6 আর 3 3 হচ্ছে 9। তো এইটা করার পর তো তারপর লিখবো অতএব 0.3 পৌনপুনিক ডিভিশন 0.6 পৌনপুনিক। তো এটার যে মানগুলো আমরা এই যে একটু আগে বের করেছিলাম এই মানগুলো জাস্ট বসিয়ে দিব। তো আমরা গুণের ক্ষেত্রে করেছিলাম যে নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। তো এখন যে ভাগের ক্ষেত্রে হবে এই যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নের যে ডান পাশে যে ভগ্নাংশটি থাকবে, অর্থাৎ এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে আমরা গুণ অবস্থা আনবো। তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা যে প্রথম অংশ আছে 1/3, তারপর এটাকে উল্টিয়ে এখানে গুণ হবে, আর এই যে 3 গেছে উপরে আর 2 এসেছে নিচে। তো এটাকে উল্টিয়ে দেওয়ার পর কি করব, আমরা এইভাবে আড়াআড়ি গুণ অর্থাৎ কাটাকুটি করতে পারি। তো এই যে এখানে 3 এখানে 3 কাটা, তারপর হচ্ছে এখানে 1 আর 2 রয়েছে, তো এটাকে আমরা ভাগ করলে পাবো 0.5, অতএব নির্ণয় ভাগফল হবে 0.5। আগে পেশিটা বুঝতে পেরেছ। তো এইভাবে তোমরা এই যে খ নাম্বারটাও তোমরা এইভাবে সমাধান করবে। তারপর এই যে এখানে গ নাম্বার দেওয়া আছে, এইভাবে তোমরা একই নিয়মে এটা সমাধান করবে। তো আমি এই যে ঘ নাম্বার এটা তোমাদের দেখিয়ে দিই। তো এটা কিভাবে করবে, তো এখানে এই যে এখানে দেওয়া আছে যে 1.1 পৌনপুনিক 8 5 পৌনপুনিক ডিভিশন 0.2
টু পৌনপুনিক, ফোর পৌনপুনিক। তো এটাকে আমরা প্রথমে ভাঙবো। তো এটাকে আমরা কীভাবে করবো, এই যে পৌনপুনিক আছে এই তিনটি, এখানে এটি পৌনপুনিক, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে পৌনপুনিক ছিল, তাহলে এখানে পৌনপুনিক তিনটি সংখ্যার উপর, তাহলে আমরা 3-9 দিব। আর এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1185, এটি এখানে লিখবো। আর এখানে দশমিকের পর এই যে অনাবৃত অংশ বা পৌনপুনিক ছাড়া হচ্ছে 1 শুধু আছে, তাই 1 এখানে মাইনাস দিব। তারপর এটা বিয়োগ করব, বিয়োগ করার পর এইটা এখানে যাবে। তো তারপর এই অংশটুকু সেম, এই যে এখানে পৌনপুনিক এই দুইটা সংখ্যার উপর আছে, তাইলে 9 দুইটা, আর এখানে 24 দেবে। আর যেহেতু এখানে এই যে অনাবৃত অংশ 0, তাই এখানে যে -0 দিয়ে এক কথাই, তাই এখানে দেখানো হয়েছে না। তারপর এটাকে আমরা এই মানগুলো বসাবো। তো এই যে এটার মান পেয়েছি আমরা এই এখানে, আর এইটার মান এখানে বসাবো। তারপর কি বলছি যে এই যে ভাগের ডান পাশে যেই ভগ্নাংশটি থাকবে সেটাকে উল্টিয়ে দিব। তো এই যে 99 ছিল নিচে, এখন যাবে উপরে, আর 24 আসবে নিচে। তারপর আমরা কি করব, এটাকে আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করব, তাহলে এই মানটি পাবো। তারপর এই মানটিকে আমরা যদি ভাগ করি তাহলে এই মানটি পাবো, অর্থাৎ 4.88 ... তাহলে এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি যে 4.8 পৌনপুনিক। তো অতএব এই যে নির্ণয় ভাগফল হবে 4.8 পৌনপুনিক। আই হোপ শিক্ষিতা বুঝতে পেরেছ। তো শিক্ষিতা তারপর 19 নম্বর প্রশ্নে কি বলেছে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখো। তো শিক্ষিতা চলো আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে আসি। সো শিক্ষার্থীরা এখন আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখব। তো এই যে এখানে 1 নম্বরে বলছে যে 12কে আমরা যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করব এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলো কি করব, আসন্ন মান লিখব। তো এগুলো যে এখানে লাম্পা প্রসেস দিয়েছে, এগুলো তোমরা বাদ দিবে। তো আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে এটা সমাধান করবে, তাহলে তোমরা খুব সহজে অল্প সময়ে সেগুলো সমাধান করে নিতে পারবে। তো শিক্ষার্থীরা এখানে কি বলছে, তোমরা আগে প্রশ্নটি ভালো করে পড়বে। যে এখানে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, অর্থাৎ বর্গমূল করব 4 দশমিক স্থান পর। তো এখানে যে 12 সংখ্যাটি দিয়েছে, এই 12 সংখ্যাকে আমরা এইভাবে লিখবো যে 12 এর বর্গমূল সমান, আমরা জানি বর্গমূলের চিহ্ন হচ্ছে এই যে রুট চিহ্ন, তাই এনে √12 দিব। তারপর তোমরা কি করবে, তো এই যে শিক্ষার্থীরা আমি যে এই লাল দাগ দিয়ে দিয়েছি, তো এগুলো তোমরা করবে না। তো এই লাইনটি লিখবে যে 12 এর বর্গমূল √12। তো শিক্ষার্থীরা তো √12 এটা ক্যালকুলেটারে বসানোর পর তাহলে তোমরা সমান চিহ্নে প্রেস করবে। প্রেস করার পর এই মানটি তোমাদের ক্যালকুলেটারে চলে আসবে। তো এখানে প্রশ্নে কি বলছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ আমরা 4 অঙ্ক পর্যন্ত নিব, আর পরে বলছে যে 3 দশমিক স্থান পর্যন্ত। তো এখানে এই যে আমরা লিখবো, এখানে 4 অঙ্ক, এই যে পয়েন্টের পর দশমিকের পর 1 2 3 4, তো এটাকে আমরা লিখবো 4 অঙ্কের দশমিক পর্যন্ত। তো এই যে আমরা লিখবো নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 3.4641, অর্থাৎ এই 4 অঙ্ক। তারপর বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, তো এই যে এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.464, অর্থাৎ এই পর্যন্ত 3.464। তো এইভাবে তোমরা এই বাকি এই যে খ তোমরা এইভাবে সমাধান করবে। তো এই যে এগুলো তোমরা দেখবে না, এগুলো বাদ, জাস্ট এই যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে তোমরা কি করবে, এই ক্যালকুলেটারে তুলবে। তোলার পর তারপর যেই মানটি আসবে এই মান থেকে প্রথমে 4 অঙ্ক নিবে, দশমিকের পর 4 অঙ্ক, তারপর দশমিকের পর 3 অঙ্ক। আই হোপ তোমরা এটা সমাধান করতে পারবে। তো তারপর এই যে ঘ নাম্বারও এইভাবে দেওয়া আছে, এগুলো তোমরা লিখবে না, জাস্ট এই রুট করে তারপর 3 অঙ্ক 4 অঙ্কগুলো লিখে নিবে। তারপর এই যে ঘ নাম্বার, এটার সমাধানও তোমরা করে নিবে। সাহেবের শিক্ষিতা তোমরা 19 নম্বর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছো। তো তারপর এখানে 20 নম্বর বলছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। তো চলো আমরা 20 নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে আসি। তো শিক্ষিতা 20 নম্বর প্রশ্নের কত বলছে 0.4 পৌনপুনিক। তো এটা মূলদ নাকি অমূলদ সংখ্যা, তো এটা আমরা নির্ণয় করব। তো এই যে কীভাবে নির্ণয় করবে, যে আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে দেখেছিলাম যে পৌনপুনিক জয়টি সংখ্যার উপরে থাকবে তো তোটি আমরা 9 দিব। তো এখানে একটি আছে তাই একটি 9 দিব। আর এখানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা হচ্ছে 4, এই উপরে লিখব 4। তো অতএব 0.4 সংখ্যাটি মূলদ সংখ্যা। তো এইভাবে এই যে খ নাম্বারটিও তোমরা এইভাবে সমাধান করবে যে √9। তো এটা সমাধান হবে কিভাবে, এই যে 9, এই 9কে আমরা বর্গমূল করব, তাহলে এটা হবে কি 3 স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার এবং রুট এটা কাটা যাবে, অর্থাৎ স্কোয়ার এবং রুটে কাটা যায়, তাহলে কত হচ্ছে 3। তো অতএব
√9 একটি মূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? তো তারপর এই যে ঘ নাম্বারটিও ঠিক এইভাবে তোমরা সমাধান করবে। তারপর এই যে ঘ নাম্বার, তো এটা কিভাবে করবে আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলছে যে √6/3, তো এটাকে আমরা এই যে √6কে লিখতে পারি যে √2 × 3, অর্থাৎ 3 × 6। তারপর এখানে 3 আছে, 3 থাকবে, অর্থাৎ আমরা এই যে এই 3কে আমরা √3 × √3 লিখতে পারি। তারপর আমরা এই যে এখানে √3 কেটে গেছে, তারপর রয়েছে √2/√3। তারপর এই যে আমরা এটাকে একটি রুট দিয়ে দিব। তো যেহেতু 2/3 অর্থাৎ 2/3 পূর্ণ বর্গ সংখ্যা নয়, অতএব √6/3 সংখ্যাটি অমূলদ সংখ্যা। তারপর এই যে ও নাম্বার এইভাবে তোমরা সমাধান করবে। তারপর যে 6 নাম্বার ঠিক এইভাবে এই একই ফরম্যাটেই বাকি সব প্রশ্নগুলো তোমরা সমাধান করে নিবে। তারপর এই যে বর্গীয়, তো এটাকে এই যে কীভাবে সমাধান করবে, এখানে 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই এখানে আমরা 3টি 9 দিব। তারপর পূর্ণ সংখ্যাগুলো লিখবো, আর অনাবৃত অংশ অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া আছে একটি এই যে 5, তাই এখানে 5 বিয়োগ দিব। বিয়োগ করার পর তারপর এগুলো কাটাকুটি করব, কাটাকুটি যে মান আসবো, তো অতএব এটা হচ্ছে যে 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক সংখ্যাটি অমূলদ সংখ্যা। পেশিকতা বুঝতে পেরেছো? তো পেশিকতা তারপর 21 নম্বর প্রশ্নে বলেছে n = 2x - 1, যেখানে x এলিমেন্ট n, দেখাও যে n² 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। সো পেশিকতা চলো আমরা 21 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। সো পেশিকতা আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান এইভাবে লিখব যে দেওয়া আছে n = 2x - 1, যেখানে x এলিমেন্ট n। তারপর আমরা এটাকে বর্গ করব, তো এটাকে বর্গ করলে এখানে হবে n² = 2x - 1 হোল স্কয়ার। তারপর এই যে এটা সূত্র হয়েছে a - b হোল স্কয়ার সূত্র। আমরা জানি যে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab + b²। এই যে এটাকে আমরা a আর 1কে b ধরবো। তারপর কি করব, তারপর এই যে এটাকে আমরা যদি স্কয়ার ভাঙাই তাহলে পাবো কত, এখানে যে 4x² মাইনাস, আর এই যে 2 দুগুণা 4, 4 একে 4 অর্থাৎ 4x, তারপর প্লাস 1। তারপর আমরা লিখব যে বা n² = 4x, অর্থাৎ এখান থেকে কমন নিব, 4x কমন নিব। তাহলে এটা 4x দিয়ে ভাগ দিই, তাহলে শুধু এখানে x রয়েছে, x একটা, আর এখানে যে 4x দিয়ে 4x এর ভাগ করলে কত 1, তাই যে 1 লিখবো, আর হচ্ছে এখানে কত +1। তারপর লিখবো n = 1 হলে n² = 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। যেহেতু x - 1 এবং x দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে। তারপর আমরা লিখতে পারি সুতরাং x × x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4x × x - 1 সংখ্যাটি 4 × 2 বা 8 দ্বারা বিভাজ্য। অতএব 4x × x - 1 + 1কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। সুতরাং n² 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, দেখানো হলো। সো পেশিকতা তোমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর এখানে 22 নম্বরে একটি সৃজনশীল দেওয়া আছে। তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো পেশিকতা, তো প্রশ্নটি হচ্ছে এখানে উদ্দীপকে দিয়েছে যে √5 ও 4 দুইটি অবাস্তব সংখ্যা। তো এখানে ক নম্বর প্রশ্নে বলেছে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। তো চলো আমরা ক নম্বর এই যে সমাধান দেখে আসি। যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 5 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ আমরা যদি 2 এর উপরে বর্গ করি তাহলে কত পাবো 4, আর 3 এর উপরে আমরা যদি বর্গ করি তাহলে পাবো কত 9। অর্থাৎ এখানে যে 5 6 7 8 এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। সেহেতু √5 অমূলদ সংখ্যা এবং 4 মূলদ সংখ্যা, অর্থাৎ এই যে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাই আমরা 4কে কি বলতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি। পেশিকতা তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর খ নম্বর প্রশ্নে বলেছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো চলো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো পেশিকতা আমরা খ নম্বর প্রশ্নের সমাধান এভাবে লিখবো যে এখানে √5, তো ক্যালকুলেটারে এই √5 তোলার পর সমান চিহ্নে প্রেস করার পর এই মানটি চলে আসবে। তারপর আমরা লিখবো যে মনে করি a = 3.02022000022 ... তারপর আমরা অতএব যে b ধরব সমান 3.50550055 ... এইভাবে। স্পষ্ট a ও b উভয় দুটি বাস্তব সংখ্যা এবং
উভয় √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট, অর্থাৎ √5 লেস দেন 3.0200220002222 তারপর লেস দেন 4 এবং √5 লেস দেন 3.5055005555 লেস দেন 4। আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অতএব এ ও বি দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা। তো এই অঙ্কের মতো আমরা পূর্বের ভিডিওতে এই ম্যাথের মতো একটি অঙ্ক করেছিলাম, তো তোমরা অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিবে। তো এই পরীক্ষাটা তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ। তো তারপর গ নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। তো চলো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো সেক্ষেত্রে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান এভাবে লিখব যে মনে করি অথবা ধরি √5 একটি মূলদ সংখ্যা, তাহলে এমন দুইটি পরস্পর সমমৌলিক স্বাভাবিক p/q গ্রেটার দেন 1 থাকবে যে √5 এটাকে আমরা এভাবে লিখব যে √5 ইকুয়াল p/q। তারপর এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে এখানে এই যে এটাকে স্কোয়ার হয়ে যাবে, এই যে এখানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি করব, এই যে রুট এবং স্কোয়ার কাটা যাবে, তাই এখানে 5 বসবে আর এখানে হবে p²/q²। তারপর কি করব, আমরা q দ্বারা গুণ করব, অর্থাৎ এটাকে যদি আমরা q দ্বারা গুণ করি এই যে 5কে, তাহলে হবে 5q, আর এটাকে যদি আমরা q দ্বারা গুণ করি তাহলে এই যে q কাটা, অর্থাৎ এখানে একটি q। তো এইভাবে লিখবো যে p²/q। তারপর লিখবো স্পষ্ট 5q পূর্ণ সংখ্যা কিছু, p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সমমৌলিক এবং q গ্রেটার দেন 1, অতএব 5q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 5q নট ইকুয়াল p²/q। অতএব √5কে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √5 নট ইকুয়াল p/q। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। সেক্ষেত্রে তোমরা প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। সেক্ষেত্রে তারপর এই অধ্যায়ের অনুশীলনী সর্বশেষ প্রশ্ন 30 নাম্বার সরল করো। তো এই যে ক এবং খ, তো এর সমাধানগুলো চলো আমরা দেখে আসি। তো সেক্ষেত্রে এই যে 23-এর ক, এই যে এটার সরল করব, তো এটা কিভাবে করব আমরা, তো এই যে এখানে তোমরা সমাধান দেখে নাও। তো প্রথমে আমরা এই প্রশ্নটি তুলব, তোলার পর কি করব, এই যে এখানে ইনটু আছে, তো আমরা এই যে গুণ যেভাবে করেছিলাম এইভাবেই ঠিক সেমভাবে সরল করব। তো এই যে এই অংশটুকু এখানে হচ্ছে এই যে 3-এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে পৌনঃপুনিক যতটি থাকে ততটি 9 বসাবো নিচে। তারপর পূর্ণ সংখ্যা এখানে 3, তাই এখানে 3 বসাবো, আর এখানে অনাবৃত অংশ অর্থাৎ 0, এই যে 0 বসাবো। তারপর এই অংশে এখানে পৌনঃপুনিক আছে একটি, আর পৌনঃপুনিক ছাড়া আছে একটি, তাই আমরা পৌনঃপুনিকের জন্য একটি 9 আর পৌনঃপুনিক ছাড়া একটি সংখ্যা, তাই এখানে 0 দিব। তারপর এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 83, এই যে 83 লিখবো, আর এখানে এই যে পৌনঃপুনিক ছাড়া হচ্ছে 8, তাই এখানে 8 লিখবো। আর এই যে পূর্বেরটাতে এখানে 0 ছিল, তাই 0 বসছে। তারপর এটা এই যে ব্র্যাকেট দিয়ে ভাগ দিব, তারপর এটাকে লিখবো এই যে এটার উপর কোনো পৌনঃপুনিক নেই, তাহলে আমরা লিখবো যে 5/10, অর্থাৎ আমরা 5/10কে যদি ভাগ করি তাহলে যে 0.5 পাইব। তারপর এটাকে লিখবো যে এখানে 1-এর উপর পৌনঃপুনিক আছে, তো তাহলে এখানে নিচে একটি 9 দেব, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 1, তারপর অর্থাৎ অনাবৃত অংশ এখানে 0, তাই এখানে 0 বসাবো। তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে প্লাস, তারপর আবার এটার এখানে হচ্ছে পৌনঃপুনিক একটা, তাই 9 একটি দিব, আর পৌনঃপুনিক ছাড়া একটি, তাই 0 দিব, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 35, এই যে 35 অর্থাৎ 35। তারপর এখানে এই যে অনাবৃত অংশ একটি 3, এই 3 বিয়োগ দিব, তারপর ভাগ দিব, এটাও সেমভাবে এই যে পৌনঃপুনিক একটি 9 আর অনাবৃত অংশ অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া 0, এই যে 0 দিব। তারপর এখানে এই যে পূর্ণ সংখ্যা হচ্ছে 8 আর অনাবৃত অংশ 0 বসাবো। তো এইটুকু আই হোপ তোমরা সবাই করে নিতে পারবে। তো তারপর এই যে বিয়োগ করব, এখানে বিয়োগ করলে পাবো 3/9, তারপর এটাকে পাবো যে 75/90। তারপর ভাগ, এটা লিখবো আমরা যে 5/10, আর এটা বিয়োগ করার পর পাবো আমরা 1/9। তারপর ব্র্যাকেট ক্লোজ প্লাস, এটাকে আমরা বিয়োগ করলে পাবো যে 32/90। তারপর ভাগ চিহ্ন দিব, তারপর এখানে বিয়োগ করলে পাবো আমরা 8/90। তো তারপর আমরা কি করব, এই যে এই অংশটুকু যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 5/18।
তারপর ভাগ চিহ্ন দিব। তারপর এই অংশটুকু যদি আমরা আবার কাটাকুটি করি, অর্থাৎ এই যে 5 একে 5, 5 দুগুণে 2, অর্থাৎ এখানে 2 আর এখানে হচ্ছে 1, তাই যে 1 একে 1 আর যে 9 দুগুণে 18। তো এই অংশটুকু কাটাকুটির পর আমরা পাবো 1/18। তারপর হচ্ছে এই অংশটুকু লিখবো প্লাস দিয়ে। তারপর কি করব, যে এই অংশটুকু লিখবো আর এই যে ভাগ চিহ্নের এই যে অংশটুকু এটাকে আমরা উল্টিয়ে দিব। তারপরে এখানে 18 যাবে উপরে আর 1 আসবে নিচে। তারপর এটাকেও সেমভাবে এই যে 8/90 এটাকে আমরা উল্টে দিব, তাই 90 উপরে যাবে আর এইটা আসবে নিচে। তো তারপর কি করব, তারপর এই যে এখানে কত, এখানে 18 কাটা গেছে আর এখানে হচ্ছে যে 90 কাটা গেছে আর এখানে 8 দিয়ে আমরা 32কে কাটবো, 4 8 32, এখানে 4। তাহলে এই যে এখানে আমরা যদি পাই এই যে 5 + 4 আর নিচে হচ্ছে 1, তাহলে 1ই থাকবে। তো এখানে যে 5 + 4 সমান হচ্ছে কত, 9। অতএব নির্ণয় সরল মান হচ্ছে 9। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নম্বর প্রশ্নের সরল সমাধানটি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটিও করে নিবে। তো আমি এই যে তোমাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি, আই হোপ তোমরা এটা সমাধান করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের এই ভিডিও। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায়টি ক্লোজ অর্থাৎ শেষ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো কে দেখেছো, অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও তোমরা তোমার নামটি কমেন্ট বক্সে লিখে যাও। আর পরবর্তী পর্বে অর্থাৎ পরবর্তী ভিডিওতে কোন অধ্যায়ের সমাধান নিয়ে আসবো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট অন্য একটি অধ্যায় নিয়ে অন্য একটি ভিডিওতে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।